ছোট্ট একটা ইমেল পড়ে আসি, এবং সেই ইমেলটি হচ্ছে এরকম ধরনের যে আমাদের লিখেছেন যে আমার নাম মেহেদী হাসান, আমি আচ্ছা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ঢাকা সিটি কলেজে তিনি পড়ছেন, এবং তিনি বলছেন যে আমার বয়স 18। আমি আজ আপনাদের সাথে যে ভৌতিক ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। ঘটনাটি ঘটেছে আমার গ্রামের বাড়িতে, এবং এখানে আমার চাচা থাকেন। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়েছিলাম। এই ঘটনাটা আমরা আচ্ছা এখানে কি মানে আপনাদের মধ্যে কারো কি এই ঘটনাটি জানা আছে? ওকে, আপনার ফ্রেন্ড এসএমএসটি করছে, তাহলে তো তিনি উপস্থিতি আছেন, সো তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনবো। ফাইন। আচ্ছা, এছাড়াও আমাদের ইমেল এবং এসএমএস তো আছে, তার আগে আমার সাথে প্রথম জিনিস শেয়ার করেছিলেন আপনাদের সাথে ঘটনা, তার কাছ থেকে একটা ছোট্ট মজার একটা ঘটনা শোনার বেশ অবশ্যই ভয়াবহ, অবশ্যই। সেটা সূত্র হচ্ছে একটা এসএমএস, আমাদের মিরপুর থেকে একজন এসএমএস পাঠিয়েছিলেন, এবং সে এসএমএসটি পাঠিয়েছিলেন এরকম ধরনের যে লাশ খাওয়ার যে ঘটনা, এরকম একটা ঘটনা আপনারও জানা আছে কি সেটি? আমি ঘটনাটা শেয়ার করার আগে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, ছোট করে। প্লিজ। একটু আগে আমরা একটা মেল দেখলাম, মানে পড়লাম, যেটার মধ্যে ছিল যে অনেকে আগুনের গোলা দেখছে। তো আগুনের গোলাটা হ্যাঁ, জিনিসটা অবশ্যই অবাস্তব, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা যে আগুনের গোলা, এটা হলো মিথেন গ্যাস অনেক সময় দেখা যায়। যে আগুনের গোলাটা নড়াচড়া করে না, ওটা যদি কেউ একটু সাহস করে সামনে থেকে দেখতে যায়, তাহলে দেখবে ওটা মিথেন গ্যাসের আলো। যেটা নড়াচড়া করতেছে, ওটা অবশ্যই অবাস্তব একটা কিছু। ওকে ওকে, যেটা মানে যেটা সরে যায় বা চলে যাচ্ছে, নড়তেছে, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে হুইল চেয়ারের যে ঘটনাটা, এটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে, যে এটা কেমন ভাবে হতে পারে, একটা আগুনের তৈরি চেয়ার, একটা আগুনের মানুষ, সেটা কিভাবে যাবে? তো আমি যতটুকু শুনছি যে এই জিনিসটা হয় আসলে, মানে জিন বলতে একটা কিছু আছে। যদি মুসলমান যারা শুনতেছে, মুসলমান তারা অবশ্যই বিশ্বাস করে জিনে। হ্যাঁ, মুসলমানরা নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে। এবং জিন বলতে যে জাতিটা আছে, তো এরা নাকি আগুনের তৈরি, এবং এদের নাকি মাঝে মাঝে দেখা যায়। যখন তাদের দেখা যায়, তাদের আকৃতিতে হয়তোবা মানুষের মতো দেখা যায়, অথবা এই আগুনের আকৃতিতে তাদের দেখা যায়। ওকে। তো যাই হোক, আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা শেয়ার করতেছি। এই ঘটনাটা আমি মানে আমার শোনা ঘটনা, আমার এক বড় ভাই আনিস দা, তার কাছ থেকে। তো তার সাথে আমাদের প্রত্যেকদিন সন্ধ্যায় আড্ডা দেওয়া হয়। আচ্ছা, আমরা কয়েকজন মিলে একসাথে আড্ডা দিই। তো আনিস দা একদিন বলতে বলতে হঠাৎ করে একটা ঘটনা বললো। ঘটনাটা ঘটছিল হলো জামালপুরে। আচ্ছা। তো জামালপুরে একজন রিক্সা পুলার ছিল, মানে রিক্সা চালক ছিল। সে তার অতিরিক্ত ইনকামের জন্য দেখা যেত যে রাত্রেবেলা রিক্সা চালাইতো বেশিরভাগ সময়, কারণ রাত্রেবেলা ভাড়াটা বেশি পাওয়া যায় বা দূরের যাত্রী পাওয়া যায়, কারণ যেহেতু এখানে রেল স্টেশন আছে। তো একদিন সে রেল স্টেশনে দাঁড়ায় আছে, আর কোন রিক্সাওয়ালা তেমন একটা নাই, অনেক রাত। একটা লাস্ট ট্রেন যেটা আসবে, ওটা 2 ঘন্টার মতো লেট করে ফেলছে। তো হঠাৎ করে গাড়িটা আসলো। গাড়িটা আসার পরে গাড়ি থেকে একজন মাত্র প্যাসেঞ্জার নামলো। সে খুবই ভদ্র বেশি মানুষ। আমরা সাধারণত ভূত দেখি, যারা দেখছি বা শুনি যে একজন নামলো, সাদা কাপড় পরা অথবা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। কিন্তু লোকটার বর্ণনা যেটা আসছিল, যে লোকটা নাকি সুটেড বুটেড ছিল, একদম কাছে একটা ব্রিফ কেস ছিল। ওকে, ইংলিশ তা জানি না, তবে তার বর্ণনা মতে। আচ্ছা, ওকে। তো যাই হোক, লোকটা এসে ওই রিক্সাওয়ালাকে বললো যে তুমি যাবা? তো বললো হ্যাঁ যাবো। তো কোথায়? তো বলতেছে আমি যেদিকে ডিরেকশন দিব ওদিকে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা চালাতে জামালপুরে সবচেয়ে বড় যে কবরস্থানটা, সেখানে এসে গেল। সাধারণত কবরস্থানের গেট বিকাল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো গেটে এখনো হয়তোবা যারা জামালপুরে আছে, তারা যদিও শুনে, তারা হয়তোবা জানে যে জামালপুরের কবরস্থানের গেটে বিশাল বড় একটা তালা থাকে। আচ্ছা। তালাটা খুব লক্ষণীয়। ওকে। তো যাই হোক, সে যখন গেটের সামনে যা দাঁড়ালো, নাকি তালাটা অটোমেটিক খুলে গেল। রিক্সাওয়ালা দেখতেছে। তো খুলে গেল, লোকটা ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে সে হাতে করে একটা কিছু নিয়ে আসতেছে, কাপড়ে ঢাকা, একটা ছোটখাটো লাশ, এই টাইপের একটা কিছু নিয়ে আসতেছে। তো সে রিক্সায় বসলো এবং রিক্সাওয়ালাকে বললো আমাকে যেখান থেকে নিয়ে আসছো আবার ওইখানে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে রিক্সা প্যাডেল করতেছে খুব ভয় ভয়, এবং পিছনে সে শব্দ শুনতেছে, যে হাড় চাবায় খাইলে যেরকম শব্দটা হয়, এরকম একটা কিছু শব্দ শুনতেছে, এবং কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে, এরকম শব্দ শুনতেছে। তো সে খুব ভয় পেয়ে গেল। যেহেতু রাত্রে রিক্সা চালায়, তার মনের মধ্যে একটু সাহস আছে। তো সে ভয়ে হোক বা যেভাবে হোক, সে আবার স্টেশনে পৌঁছাইতে পারছিল। তো পৌঁছানোর পরে লোকটা বললো যে এতক্ষণ যা দেখলা বা যা শুনলা, এটা কাউকে কখনো বলবা না। আচ্ছা। আর তোমাকে কত ভাড়া দিব? তো বলতেছে সে কিছু বলেনি। তো তার হাতে একটা তামার পয়সা দেওয়া হয় নাকি। ওকে। তো দেওয়ার পরে
ওই ট্রেনটা তখন ওইখানে স্টিল না দাঁড়ানো ট্রেন, আশেপাশে মানে এমনকি যে স্টেশন মাস্টার সে ওইখানে নাই, সবে চলে গেছে এক কথায়। তো পরে জানা গেছে যে আসলে নাকি সেদিন ট্রেন বন্ধ ছিল, ট্রেন ধর্মঘট ছিল। তার মানে ওই লোকটার ওইভাবে আসার কোনো কারণই নাই না, ট্রেনে ট্রেনে করে। আসার কোনো কারণ নেই। সুতরাং সে কোত্থেকে আসলো? আসলো। তো পরে জানা যায় যে রিক্সাওয়ালা তার সকাল মানে সে ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সকালবেলা তার যে আশেপাশে যে ওই রিক্সাওয়ালা গুলো ছিল আসা তার দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজা। তো ওরে বাড়িতে পাঠিয়ে দিছে তারা, গায়ে জ্বর আছে হালকা। তো সে গোসল টোসল খাওয়া দাওয়া করে তার ওয়াইফের সাথে ঘটনাটা শেয়ার করে। আচ্ছা। শেয়ার করার পরে তো আশেপাশে মানে যারা গরিব মানুষ তাদের বাড়িগুলো হয় খুব ঘিঞ্জি, একদম কাছাকাছি। তো আশেপাশে আরো মানুষ ছিল, তারাও শুনছে কথাগুলো, তার কথাগুলো শুনে আগ্রহ হয়ে সামনে আগে গেছে। আচ্ছা। তো কথাটা যখন সে শেষ করছে, পয়সাটা দেখাইছে, তখন নাকি সে হঠাৎ করে মানে অ্যাবনর্মাল মতো হয়ে গেল এবং তার নাকে মুখে নাকি রক্ত উঠে সে মারা গেছিল সাথে সাথে ওই জায়গায়। এবং এটা সমস্ত গ্রামবাসী হ্যাঁ, বা তারা সমস্ত দেখেছে? গ্রামবাসী না, মানে ওই এলাকা মানে ওই ওই পাড়ার এলাকায় যারা লোকগুলা আছে। দেখছিল আর কি। আচ্ছা, ওকে। এখন এখানে আশ্চর্য কথা হলো যে ওই রাতের বেলা যেদিন ট্রেন ধর্মঘট ছিল সেখানে ট্রেন গেল কিভাবে এবং একটা লোক ওইখান থেকে কবরের থেকে লাশ নিয়ে এসে, মানে এটা একটা অবাস্তব। হ্যাঁ, উড়িয়া। এবং আমি একটা জিনিস জানি এরকম যে একটা নতুন মুভি আমি দেখেছি কিছুদিন আগে, সেটার নাম ছিল হচ্ছে ড্র্যাগ মি টু হেল। এই মুভিটার মধ্যেও এরকম কিছু ঘটনা আছে যে মুভিতে একটা বোতাম দিয়ে দেয় আর কি, জাস্ট একজন একটা বাটন, এই না, বাটনটা ছেড়ে। ওটা আমি যেটা শুনছি ওটা ছিল নাকি একটা তামার পুরনো পয়সা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, মানে সেরকম একটা জিনিস দেওয়ার পর থেকে সমস্যাটা সৃষ্টি হয়। এবং সমস্যাটা এরকম জায়গায় হয় যে ওটার পরে একটা সলিউশন পাওয়া যায় যদি যদি কাউকে ওই বোতামটা আবার ঠিক ওইভাবে দিয়ে দেয়া যায় বা গিফট করে দেয়া যায়, তাহলে সে সেখান থেকে পরিত্রাণ পাবে, কিন্তু সেইটা আর হয়ে ওঠে নাই। সিনেমাটা দেখলে অনেকে বুঝতে পারবেন। এনিওয়েজ, আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনি। আপনার নামটা বলেন এবং নামটা বলে ঘটনা শুরু করেন। আমার নাম প্রীতম, আমি রামপুরে বনশ্রী থাকি। ওকে। তো আমার মেনলি যে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, এটা ঘটে প্রায় 2 বছর আগে। হুম আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, খুব বর্ডারের কাছে। হুম তো মানে একটু অজরপাড়ার দিকে। তো আমি এসএসসি এক্সামের পরে আমি গ্রামের বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার হঠাৎ একদিন আমার কাজিন ব্রাদার আমাকে বলতেছে যে পাশের গ্রামে মেলা হইতেছে, মেলাতে যাওয়ার জন্য বলতেছে। ওকে, যাওয়া যায়, ডিসাইড করে আমরা যাবো। আর মেলা স্টার্ট হয় মেনলি বিকালের দিকে আর শেষ হয়ে যায় 8টার দিকে, মানে এশার নামাজের পরপরই। হুম তো আমরা মেলাতে যাই, মেলাতে যাওয়ার পর ঘোরাঘুরি করি, এনজয় করি। হুম তারপর যখন মেলা 8টার দিকে শেষ হওয়ার পরে মানে সবাই যার যার বাড়ির দিকে চলে যাবে, আমরা যাবো। এই টাইমে আমার কাজিন ব্রাদার বলতেছে যে মেলার পাশে আমাদের একটা রিলেটিভের বাসা আছে, তো বলতেছে ওখানে যাওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে, আসলাম যখন দেখা করে যাই। ওখানে যাই, খাওয়া দাওয়া করি, কথা বলতে বলতে রাত 9:30টার মতো বেজে যায়। হুম তো ওখান থেকে আমরা যখন ব্যাক করি তখন আমরা শর্টকাটে আসার জন্য চেষ্টা করি, অনেক রাত হয়ে যায় 9:30। স্বাভাবিক। তখন আমরা যে শর্টকাট যে রাস্তাটা, ওটা হচ্ছে আপনার একটা খাল পার হতে হয়, আচ্ছা। নৌকা দিয়ে পার হতে হয়। তো খালের ওখানে আসি আমরা। তো রাত 9:30 বাজে। আমার কাজিন ব্রাদার কাছে শুধু একটা টর্চ ছিল আর সিগারেট ছিল। তো টর্চটা জেলে আমরা আসি। খালের ওখানে আসার পর আমরা মানে কোন নৌকা দেখতে পাই না, কোন নৌকা নেই। অনেক গভীর রাত, মোটামুটি 9:30, অজপাড়া গ্রামের জন্য গভীর রাত। অনেক রাত, 7টার পরে যেখানে রাত নেমে যায়। হ্যাঁ। তো কোন নৌকা নেই, একটা নৌকা দেখি। তো নৌকার মধ্যে আপনার একটা লাশের মতো কিছু একটা দেখা যায়, মানে সাদা কাপড় জড়ানো। আচ্ছা। বুঝি না ফার্স্টে। হুম তো টর্চ দিয়ে দেখি, তাও বোঝা যায় না। তো হঠাৎ করে এর মধ্যে মানে কিছু ওয়েট করার পর হঠাৎ করে এর মধ্যে মাঝি আমাদের পাশে এসে দাঁড়ায়। তারা বলতেছে আপনার কি ওপারে যাবেন? তো সবচেয়ে অবাক বিষয় যেটা, যে আশেপাশে কোনো গাছপালা বা এমন কোনো কিছু নাই যে যেখানে সে লুকিয়ে ছিল, এরকম কিছু ছিল না। সে কোত্থেকে আসলো হঠাৎ করে? তো আমরা আচ্ছা। বলি যে ওকে যাবো, বাট ওই জিনিসটা কি নৌকাতে? বলে ওটা কিছু না, আপনি উঠেন, নৌকাতে উঠেন। আমি বলি না, তবু জিনিসটা কি জানতে হবে। বলে আপনারা ভয় পান না, ওই জিনিসটা একটা লাশ। আচ্ছা। আমরা বলি লাশ ভয় না হওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, সেটাই। আমরা বলি যে লাশ, তো আমরা লাশের সাথে কিভাবে যাবো, এটা কিভাবে সম্ভব? পরে আপনারা ওঠেন, কোনো সমস্যা নেই। আমরা বলি না, আমরা আপনার নৌকে যাবো না, আমরা ওয়েট করবো। বলে ঠিক আছে, আপনি ওয়েট করেন। তো মাঝে আমাদের সাথে দাঁড়া থাকে, আমাদের নড়ে না। আমরা প্রায় 20 মিনিট ওখানে ওয়েট করি, কিন্তু অন্য কোনো নৌকা পাই না। 20 মিনিট পরে মাঝি বলতেছে যে কোনো নৌকা পাবেন না এই টাইমে, যদি যান চলেন। বলে সে হাঁটা শুরু করছে, মানে নৌকা দিকে যাচ্ছে। তো আমার ব্রাদার বলতেছে যে সম্ভব না, এখানে মানে রাত তো পার করা সম্ভব না, নৌকা পাওয়া যাবে না। Okay. সে কথা চিৎকার করলো, মানে একজন পরিচিত মাঝি আছে, তার নাম নিয়ে চিৎকার করলো। ওই পার থেকে মানে আওয়াজ শোনা যায় কিনা, কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না। আমরা ডিসাইড করলাম যে ওকে, আমরা নৌকাতে যাবো, আমরা নৌকায় যাবো। আমি ফার্স্টে বলি যে আপনি নৌকা মানে লাশটা উপরে রেখে আসেন, মাঝিকে বলি লাশটা রেখে আসেন, দরকার পড়লে আমরা 2 বা 3 গুণ ভাড়া দিব, তবু রেখে আসেন। বলে না, আমি এটাই আমার লাস্ট খ্যাপ, বলতেছে যে আমি গেলে আর আসবো না।
ঠিক আছে কিছু করার নেই, পরে আমরা নৌকায় উঠি। তো লাস্টটা দিয়ে মোটামুটি অনেক দূরত্ব বজায় রেখে আমরা বসি, ওকে কিন্তু মাঝি যেটা করে লাস্টটা ডিঙিয়ে যায়, লাস্টটা ডিঙিয়ে তার জায়গায় বসে বসে নৌকা চালু করে। হুম তো খালটা পার হওয়ার পরে আমরা ভাড়া দিই, দিয়ে আমরা যখন হাঁটা শুরু করি আমরা নিশ্চিত যে মানে এখন আর কোনো ভয় নাই, সব সমস্যা শেষ। হুম হুম But একটু পরে মেইন কাহিনীটা শুরু, মানে কালো বিড়াল দেখি ফার্স্ট আমরা। ওকে কারো বিড়াল আপনার মানে অন্যরকম ভাবে ডাকতেছে আর ঘোরাঘুরি করতেছে আমাদের চারপাশে। কিছুক্ষণ কালো বিড়াল পরে কিছুক্ষণ পরে আসে আপনার একটা কালো কুকুর। সে মানে কালো কুকুরকে মারলে যেরকম মানে জোরে যেভাবে কাঁদে, মানে অন্যরকম ভাবে কাঁদে, সেভাবে কাঁদতেছে, এরকম সাউন্ড করতেছে। হুম হুম তো তখন আমার ব্রাদার বলতেছে যে জায়গাটা বিষয়টা ভালো না, তুমি পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না, যতই সাউন্ড হোক যেই ডাক না কেন পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না। আমি বললাম, ঠিক আছে। তো আমার ব্রাদার সিগারেটটা ধরায় আর গান গাইতে শুরু করে, আর আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে রাখে। আমি ভয় যেন পেলে ভয় মানুষ না অনেক পাই। কিছুই করে, হ্যাঁ, সেটাই। হ্যাঁ। তারপরে আমরা হাঁটতে থাকি, মানে মোটামুটি অনেক জোরে হাঁটার চেষ্টা করি যত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো সম্ভব। ওকে তো এর মধ্যে পেছন থেকে অনেক ধরনের সাউন্ড আসে, অনেক ডাক আসে, বাট আমি পেছনে তাকাই না ভয়। হুম হুম যখন মোটামুটি বাড়ির সামনে পৌঁছাই, মানে বাড়ির সামনে আমাদের একটা কবরস্থান আছে, হুম হুম তো কবরস্থানে ওখানে যাওয়ার পর মানে কবরস্থানে ওখানে দাঁড়াই, কবরস্থানের ওয়ালে ধরে দাঁড়াই। ওয়াল বলতে কি মানে বেড়া দিয়ে দেওয়া। হুম হুম তো বেড়া ধরে আমরা দাঁড়াই কবরস্থানে। দাঁড়ানোর পর তখন আমরা যখন পেছন দিকে তাকাই দেখার জন্য জিনিসটা কি আসলে, হুম হুম তখন দেখি যে মানে প্রায় বলতে গেলে বেশ কিছু দূরে জিনিসটা দাঁড়াচ্ছে। তো নিচের অংশটা প্রায় আপনার ঘোড়ার পা যেরকম, ঘোড়া বা গরুর পা যেরকম ওইরকম, আর উপর দিকটা মাথাটা শুকরের মতো কিছুটা। এরকম জিনিস আপনারা দুজন একই জিনিস একসঙ্গে একই জিনিস দেখেছেন? দেখি। ওকে আচ্ছা তারপরে ওখান থেকে আমরা যে নড়বো, আমরা বাসায় ঢুকবো সেই শক্তিটুকু ছিল না। তো আমার কাছে সেলফোন ছিল, আমি কল করি আমার চাচার কাছে বাসায়। এবং তারপর থেকে তিনি এসে আপনাদের হ্যাঁ উদ্ধার করে ওখানে নিয়ে যায়। এখানে পরে জানতে পারি যে এই জিনিসটা নাকি আর অনেকে দেখছে ওই এই এলাকায়, খাল ওই জায়গাটাতে। পার হওয়ার পর থেকে। আচ্ছা, আর ওই যে খালে যে নৌকা বা লাশ, এই জিনিসগুলো কি অনেকে দেখেছেন? না ওই জিনিসটা কেউ দেখেনি, বাট ওইটা কি রিয়েল ছিল বলে আপনার মনে হয়? আসলে আমি যদি একা দেখতাম তাহলে বলবো যে হ্যালুসিনেশন হতে পারে, বাট আমার খালাতো ভাই চাচাতো ভাই দেখছে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কি হতে পারে, কোশ্চেনটা আমি আসলে যারা শুনছেন তাদের কাছে করতে চাই। এনিওয়েজ, আমরা আরেকটা ঘটনায় যাব, আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরো একজন, তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। হ্যাঁ জি, আপনি আপনার ঘটনাটা বলুন, আপনার নামটা একবার বলে ফেলবেন। হ্যাঁ, আমার দেখতে নাম পাচ্ছেন না হচ্ছে আপনাকে, সিবাত। নামেই পরিচয় এখানে, চেহারায় না। গুণে না। হুম, আচ্ছা। গুণে তো অবশ্যই। But এখন কারণ আমার আপনারা জন্য যেমন আপনার ক্ষেত্রে কারণ আপনাদের ঘটনা বা এক্সপেরিয়েন্স কারো যদি একটু খারাপ হয় আচ্ছা। বা শুনতে ভালো না লাগে, তখন যে কি মানে গালিগুলো সব আমাকে খেতে হয়। So, আমি এখানে বসে আছি এবং আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে। ওকে, হ্যাঁ তো বলেন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা হচ্ছে মানে আমাদের এক ফ্যামিলি মেম্বারের হয়েছে, মানে আমি বলতে চাচ্ছি না মানে কে দেখেছে আমাদের ফ্যামিলি। একদমই বলতে হবে না। তো মানে এই ঘটনাটা হচ্ছে যে আমরা এখন যে বাসায় থাকি সেটা, তো আমাদের বাসার এক ফ্যামিলি মেম্বার আর কি রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে ওয়াশরুম ইউজ করতে। হুম, তো আমার রুমের পাশে একটা ওয়াশরুম আছে, হুম। তো ওই ওয়াশরুমে মানে সে যাচ্ছিল। তো যাওয়ার সময় আমার রুমে, আমি তখন ঘুমাচ্ছিলাম আর কি, আমার রুমে তখন হচ্ছে ডিম লাইট জ্বালানো ছিল। তো এই অবস্থায় উনি মানে যখন- এটুকু তো বলতে পারবেন তিনি আপনাদের বাসাতেই থাকেন বা খুব হ্যাঁ, close? উনি আমাদের খুবই বাসা close। থেকে খুবই ক্লোজ। হুম। আমি এখানে আসার আগে বাসা থেকে মানা করে দেওয়া হয়েছে যে যার জন্য তার পরিচয়টা বা Yes, আপনার okay. কে সেটা আপনি বলতে হ্যাঁ, পারছেন এটা না। আমি বলতে চাচ্ছি না। ওকে, ওকে, সো এরপর মানে যেটা হলো আর কি, মানে উনি ওয়াশরুমে যখন ঢুকবেন তো ওয়াশরুমে লাইট জ্বালালেন, তো ওই টাইমে আমার রুমের দিকে মানে চোখ অটোমেটিক্যালি পড়ে যায়, আমার রুমটার সাথে সাথে ওয়াশরুম। হুম, তো আমার রুমে চোখ পড়ার সাথে সাথে মানে যে জিনিসটা আমাকে এক্সপ্লেন করেছেন যে উনি দেখেছিলেন যে একটা মানে পুতুলের মতো একটা জিনিস ছোট, সেটা মানে আমার একেবারে বারান্দার দরজার ওইখানে একেবারে কর্নারে, বারান্দার দরজাটা একেবারে কর্নারে ওইখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, and আমি মানে শুয়ে আছি, আমার দিকে তাকিয়ে আছে, জাস্ট তাকিয়ে আছে। মানে যে আর কি ওই জিনিসটা দেখেছে তার দিকে আর লক্ষ্য একটা করিনি। পুতুল, just Yes, পুতুল। পুতুলের মতো তার দিকে লক্ষ্য করিনি। হুম, তো সে ওই জিনিসটা দেখে ওয়াশরুমে তো যায়নি, পরে তার রুমে চলে যায়, ঘুমিয়ে পড়ে। আমাকে এই বিষয়টা পরে আর শেয়ার করেননি, বাট একদিন মানে কথা প্রসঙ্গে এই বিষয়টা আমাকে বলেছিলেন যে এরকম একটা জিনিস আমি দেখেছি, তুমি কি কখনো এরকম কিছু দেখেছো কিনা বাসার মধ্যে বা ভয় পেয়েছো কিনা। তা আমি তখন মানে বললাম যে মানে আমার কাছে ব্যাপারটা খুবই ওয়ার্ড লাগলো যে ওই দিনই আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে এরকম একটা পুতুল আমাকে ডাকার চেষ্টা করছে। ওকে।
অ্যান্ড মানে আমার হাত স্পর্শ করতে যাচ্ছে, এরপর মানে আমার ঘুমটা ভাঙাতে আছে। বাট আমিও ব্যাপারটা মানে এখন যদি বাসায় কাউকে বলি ভাববে যে মানে এত বড় ছেলে এইসব স্বপ্ন দেখছে, ভয় পাইছে, বলতেছে। সেটাই। এই জন্য আমি নিজেই শেয়ার করিনি। বাট আমি ওই জিনিসটা শোনার পর আমি টোটালি মানে আসলে কি আপনি শেয়ার করার আগে তিনি আপনার সাথে শেয়ার হ্যাঁ, করেছেন যে yes, আমি কথা এরকম বুঝে একটা জিনিস বিষয়টা দেখেছি। চলে সেই আসলো। জিনিসটা আপনি স্বপ্নে দেখেছেন। পরে হ্যাঁ এটাই ছিল আমার কথা। পুতুলটা কি বাসায় এখনো আছে না ফেলে দিয়েছে? না সেটা তার পরবর্তীতে দেখে নাই কেউ। আচ্ছা। আর যে পুতুলটা দেখেছিল সেটা আমি বলেছিলাম আপনাকে এর আগে যে মানে ওইটা আমার ছোট বোনের একটা পুতুল ছিল, মানে অনেক লম্বা টাইপের ক্যান্ডি ডল যেগুলা লম্বা, তো ওরকম টাইপের নাকি দেখতে। ওকে এতটুকুই। ওকে, আমাদের কাছে কিন্তু আরো মানে মারাত্মক কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। আচ্ছা, আমরা আবারও মাঝখানে একটা ঘটনা শুনে আসি ছোট্ট করে একদম, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের হাতের সময় খুব কম, আরো কিছু স্টোরি আছে, সেই ঘটনাগুলো আপনার এক্সপিরিয়েন্সের নাম বলে একটু ছোট করে বলেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাশার রহমান অন্তর, আমি খিলগা থেকে এসেছি। So, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার বেশ কিছু ফ্রেন্ড সহ আমার ফ্রেন্ডের বাসায় যাই। তো ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট এমনি চিল আউট। সো ওখানে যাওয়ার পরে ওর বাসায় যখন আমরা সবাই এন্ট্রি করি, মানে এন্টার করার পরে আমার কাছে মনে হয় যে সামথিং এলস, মানে কিছু খুব ভারী কিছু একটা আমার কাঁধের উপর কে যেন রেখে দিয়েছে। তো যাই হোক, আমি আর ওটা কাউকে কিছু বলিনি। তো আফটার দিন ওখানে যাওয়ার পরে ওর রুমে ঢুকলাম আমরা। তো ওখানে এক্সবক্স ছিল, আমরা খেলতেছিলাম সবাই। তো তমালও আমার সাথে ছিল, আমার যে ফ্রেন্ড একটু আগে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তো আমি খেলছিলাম, এট এ টাইম আমার খুব খারাপ লাগছিল। তো ওই সময় আমি কন্ট্রোলারটা ওর হাতে দিয়ে বললাম যে তুই খেল, আমি একটু রেস্ট করি। পিছনে একটা বিছানা ছিল, তো আমি জাস্ট গিয়ে একটু হেলান দিছি বিছানাটার মধ্যে। তো আমার কাছে এমন মনে হয়েছে সামওয়ান এলস আমার মাথায় হাত বুলাই দিচ্ছে, আর উইদিন আ সেকেন্ড আমি ঘুম। আফটার দেন আমি কতক্ষণ ঘুমাইছি আমি জানি না। আমি যখন ঘুম থেকে উঠছি, আমি নিজেকে দাঁড়ানো অবস্থায় পাইছি। কোথায় দাঁড়ানোর অবস্থা পেয়েছেন? আমি মেঝেতে দাঁড়ানো অবস্থায় পাইছি যখন ঘুম থেকে ঘুম উঠছেন? থেকে উঠছি, এবং তমাল আমাকে ঝাঁকি দিচ্ছিল যে তোর কি হয়েছে। তার মানে আপনি ঘুমাননি, বিছানায় শুননি এরকম কিছু না নাকি? না, আপনার আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছি। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার পরে আমার যখন ঘুম ভাঙছে, তখন আমি নিজেকে দাঁড়ানো অবস্থায় পাইছি। ওকে, মানে এটা কেন একটু উইয়ার্ড মনে হয়েছে আপনার কাছে? এটা আমার কাছে এই জন্য উইয়ার্ড মনে হচ্ছে, কারণ আমার সাধারণত এই ধরনের কিছু হয় না। মানে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি এরকম ঘুমের কোনো মধ্যে না, অভ্যাস আছে? এই ধরনের কোনো স্লিপ ওয়াক জাতীয় কোনো ধরনের মানে সমস্যা আমার হয় না। আচ্ছা, যাই হোক, আফটার দেন তো ওখানে আমাদের ফ্রেন্ড ছিল, ওর নাম শাহরিয়ার। সো ও আবার হার্টের পেশেন্ট, সো ও আবার এই সমস্ত জিনিস ভয় পায়। দ্যাটস ওয়াই মানে ওকে আমরা এই জিনিসটার মধ্যে আর জড়াইনি। ওকে। তো আফটার দেন আমাদের আরো এক ফ্রেন্ড ছিল মহিব, ও ড্রয়িং রুমে তার সেলফোনটা চার্জে দিয়েছিল। অলরাইট। তো কি কারণে জানি বুঝলাম না, ড্রয়িং রুমটা একটু বেশ দূরে ছিল ওর রুম থেকে। So, ওখান থেকে ও আমাকে ফোন করে বলে যে দাদা একটু ড্রয়িং রুমে আয়। তো আমি তমাল সহ ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে খুব ঠান্ডা ফিল করি আর কি, মানে কোনখান থেকে যেন বাতাস আসতেছে, খুব ঠান্ডা। মানে ডিপ ফ্রিজ ওপেন করলে প্রথমে যে বাতাসটা আসে না, ঠিক এই ধরনের একটা বাতাস। বাট ওদের যে ড্রয়িং রুম, ওই ড্রয়িং রুমে কোনো মানে জানালা বা কোনো দরজা কোনো কিছু মানে খোলা অবস্থায় ছিল না। ওখানে বাতাস ঢুকার কোনো প্রসেস নেই। ইভেন এই ভেন্টিলেটরটা পর্যন্ত বন্ধ। কি কারণে বন্ধ জানি না, তবে ওই ভেন্টিলেটরের নিচে দুটো অদ্ভুত জিনিস আটকানো ছিল, দ্যাট ইজ গজাল। গজাল আটকানো ছিল? গজাল, দ্যাট মিনস আমি বলবো যে খ্রিস্টানদের ক্রসের মধ্যে যীশু খ্রিস্টকে যখন আটকানো হয়, যে দুটা পিন দিয়ে আটকানো হয়েছিল, দ্যাটস কল গজাল। গজাল দিয়ে আটকানো। সো মহিব ওই জায়গাটার মধ্যে বসে খুব বড় বড় চোখ করে আমাদের দিকে তাকায় আছে। তো তারপর আমি আর তমাল ওখানে গিয়ে বললাম যে কি রে, তোর কি হয়েছে? তো ওই সময় বলছে দাদা আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমি বুঝলাম না কেন। আমরা ওখানে বেশ কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে আসলে জায়গাটা প্রচন্ড ঠান্ডা, মানে এরকম সাধারণত হওয়ার কথা না। তমাল আর আমি দুজন মিলে একটু উঠলাম, উঠে ওকে ধরে বললাম যে তুই ভিতরে যা। ও ভিতরে চলে গেছে। আফটার দেন আমি আর তমাল ওখানে বসে মানে একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করলাম যে ওখানে আসলেই কিছু আছে কিনা। তখন এর মধ্যে আমি একটা জিনিস বাদ দিছি, আমি ঘুমের মাঝখানে আবার একটা স্বপ্ন দেখছি, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, স্বপ্নটা আমরা শুনবো না, আমরা just ঘটনাটা শেষ করে ফেলি, যে তাহলে আচ্ছা, ঠিক আছে। একদম সময় কম, আচ্ছা, ঠিক একদম আছে। ছোট্ট করে। তো এটার পরে এটা দেখার পরে আমরা ইমরানকে ডেকে আনি। So, সেটা আমাদের আরেকটা ফ্রেন্ড। তো ওকে ডেকে আনার পরে ওকে জিজ্ঞেস করি যে প্রবলেমটা কি। তো ও তখন বলতেছে যে দোস্ত, প্রায় সময় আমি দেখি যে আমাকে একটা বাচ্চা মেয়ে
আর একটা মহিলা প্রায় সময় ঘুমের মধ্যে আমাকে ডাকে, আর আমার স্বপ্নটাও ঠিক তাই ছিল। হুম। এবং এই জিনিসটা আমি দেখার পর মানে আমি তখনও মানে আমি পুরা তার মানে এরকম হতে পারে যে ওই বাসায় সবাই এই টাইপের স্বপ্ন দেখে। হ্যাঁ মানে ও ঘটনা হচ্ছে আমার যে ফ্রেন্ডের বাসা, এর আগে যারা ছিল তারাও এটা দেখেছে, এবং আমার যে ফ্রেন্ডের বাসা ওর মা বাবা বড় ভাই প্রত্যেকেই এই স্বপ্নটা দেখেছে, এবং এই ধরনের প্রবলেম গত 2.5 বছর ধরে তাদের হচ্ছে। ওকে, মানে- সো এটার ব্যাপারে তারা কোনো বেশি মানে ব্যবস্থা নেন নাই? তারা ব্যবস্থা নেননি বলে তারা অনেক চেষ্টা করছে জিনিসটাকে প্রোটেক্ট করার, বাট প্রোটেক্ট করার মতো কোনো ওয়ে তারা পাননি। But আচ্ছা। তারা বাসা চেঞ্জ করার জন্য অনেক মানে উঠে পড়ে যাচ্ছে, বাট আনফরচুনেটলি তারা আর কি বাসা পাচ্ছে না। আর ও বাসায় যাওয়ার মানে ও বাসায় আমরা যখনই ঢুকি, এ পর্যন্ত 4 বার যাওয়া হয়েছে, 4 বারই আমার কাছে এরকম মনে হয়েছে। বাট Okay. আরো একটা জিনিস জানতে পারছি, আমি যে বিছানাটার মধ্যে ঘুমাইছি লাস্ট মানে আমার ফ্রেন্ডের সাথে এই ধরনের সমস্যা হওয়ার পরে লাস্ট 2.5 বছর ওই বিছানায় কেউ ঘুমায়নি। Alright. সেকেন্ড ওয়ান। ওকে, মানে যথেষ্ট এই বাসাটায় মানে আমার মনে হয় যে ইচ্ছা করলে ভৌতিস্ট বা আমরা যে দেখতে পারি শুয়ে যেরকম কোনো স্বপ্ন আসলে দেখা যায় কিনা, এবং সেই মহিলা বা মানে You can, of course you can. এবং আমাদের সত্যি কথা বলতে যে মানে অন্য কোনো মানুষকে আপনাদের ফ্রেন্ড সার্কেলের বাইরের কাউকে দিয়ে ট্রাই করানো উচিত আসলে, এবং সেটা যদি মানে রিপিটেডলি ঘটে, এই যে একজন আছেন আমাদের সাথে ভয় পান না উনি হ্যাঁ, বলছেন, sure. হ্যাঁ যদি রিপিটেডলি ঘটে তাহলে কিন্তু ব্যাপারটা আসলেই খুব মানে ভয়ঙ্কর, এবং সেক্ষেত্রে কারণ এছাড়া মানে ওর বাইরে থেকে যারা চাচা মামা যারা এসছে তারা পর্যন্ত জিনিসটা ফিল করেছে। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বলছি যে এইটা একদমই আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার বাইরে থেকে একজন মানুষকে খুব ভালোভাবে যদি আগে থেকে না জানেন, হ্যাঁ আমাকেও কিন্তু আগে থেকে কিছু জানানো হয় হ্যাঁ, নাই। নাই সেটাই মানে তাহলে ব্যাপারটা একদম মানে সত্যি যে ঘটনাটা মানে জি। কোনো কারণের পেছনে থাকে কি আছে কিনা, এবং যদি সত্যিই থাকে তাহলে কিন্তু অবাক মানে অবাক আচ্ছা করার মতো ব্যাপার। আমি আরেকটু কথা বলবো, এই বাসাটাতে এর আগে যিনি ছিলেন একজন মহিলা ছিলেন, উনি এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিসের জন্য মানে বেশ উঠে পড়ে লাগছিলেন। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওকে, মানে তার মানে যে জানতে চান তার হ্যাঁ, ব্যাপারটা মানে যিনি মানে So, এই- আপনি তো এর আগে আগে- যাওয়ার পথ বন্ধ করে দিলেন ভাই, তার মানে তো এই ঘটনা বললে আর কেউ যেতে রাজি হবে না। No, you people can investigate, but ঘটনা হচ্ছে যে লাইফ রিস্ক আছে, আমি জানি না আদৌ মানে না এই সমস্ত ব্যাপারে কিন্তু লাইফ Life risk থাকে, থেকে থাকে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসের না জেনে শুনে এই যে এরকম যেহেতু হিস্ট্রি যেখানে আছে সেখানে না যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সো আমার যেটা মনে হয় যে সেটাকে এড়িয়ে চলাটাই সবচাইতে ভালো হবে। এনিওয়াইজ তিনি হচ্ছে ভূত এফএম শুনে তিনি যেটা করছেন সেটা হচ্ছে তার কমন যে ইয়েটা মানে কমন টয়লেট, সেই টয়লেটটা ইউজ করছেন, তার অন্য কোনো টয়লেটে যেতে পারছেন না তিনি ভয়ে। ওকে ফাইন, ভেরি গুড, মানে আমরা খুবই লাকি যে আমরা টয়লেটে একটা এক্সপিরিয়েন্স ছিল। কমন টয়লেটে কিছু দেখছেন নাকি? Yes. কি দেখছেন বলেন। সেটা ঘটনাটা ছিল হচ্ছে আমি এই ভূত এফএম এ শুনেই অ্যাকচুয়ালি খুব বেশি ভয় পেয়েছিলাম। ওই যে একটা ভাই বলেছিল যে ঢোকার আগে টয়লেটে ঢোকার আগে রাতে নক করে ঢুকতে হবে, রাইট, 3 বার নক করে তারপরে ঢুকতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা এরকম একটা দোয়া আছে। আপনি শিখে ফেলেছেন সেটা? হ্যাঁ আমি বাধ্য হয়েছি, উপায় নেই। ওকে, তো হয়েছে কি আমি মানে এই জিনিসটা আমার কাছে এখনো মনে হয় যে আসলে হয়তো হ্যালুসিনেশন। আমি রাত্রেবেলা 2টার সময় 2টার থেকে একটু পরে হইতে পারে, তো আমি বাথরুমে ঢুকি আর কি। তো বাথরুমে ঢোকার পর আমি দেখি কি আমার মানে উপরে যে ইয়াটা মানে জানালাটা, ওই জানালা দিয়ে মানে একজনের হাত মানে একবারই জাস্ট দেখছি, এরপর আর নাই। আচ্ছা, হ্যালুসিনেট করতে পারে যেহেতু ভূত এফএম শুনছিলেন, Yes. বাট মানে তারপর সত্যি কথা থেকে বলতে কি যে সেটা হ্যালুসিনেট করে না যাই করেন এক্সপেরিয়েন্সটা খুব সুখের না, এক্সপেরিয়েন্সটা অলওয়েজ আমি ওই দিন বাথরুম ইউজ করতে পারিনি। সেটাই মানে আমরা যেটা হয় যে আমি এবং মাসুম এরকম একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম, এবং আমরা খুব সুস্থ স্বাভাবিক ছিলাম, এবং আমরা গল্প করতে করতে এরকম ঘটনা ঘটেছিল। সেরকম মানে এক্সপেরিয়েন্স গুলো আসলে খুব আনন্দের হবে এরকম ভাবার কোনো কারণে। আমরা বলেছিলাম যে দারুণ কিছু মানে ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে, এন্ড ফাইনালি আমরা সেই ঘটনাগুলোর মধ্যে ঢুকবো। প্লিজ আমাদের আরেকবার নামটা বলেন, চেহারা দেখা যাচ্ছে না যেহেতু নাম বলে শুরু করেন। আমার নাম তপু, আমি Right. মিরপুর থেকে এসেছি। এবং তপু আগেও কিছু ঘটনা বলেছেন আমাদেরকে, রাইট? ওকে, তো যাই হোক, আমি বলার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। জি। যারা ভূত সম্পর্কে আগ্রহী, যারা ভূত নিয়ে হয়তো বা ভূতের গল্প পড়ে অ্যাটলিস্ট, তারা একটা জিনিস জানে যে চক্রে বসা যায়। আচ্ছা, তো চক্র কতটাকে বিশ্বাস করে কিনা জানি না, তবে চক্র নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে অনেক কিছু হচ্ছে। এবং মজার কথা হলো যে যাদের ভূত বিশ্বাস করা উচিত না এমন কিছু লোক আছে যারা চক্র করতো।
হুম হুম। তো আমি তাদের দু একজনের নাম উল্লেখ করবো, হয়তো বা আমার ভুল হইতে পারে, আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তারপর নামগুলো উল্লেখ না করাটাই বেটার মনে না, হয়। তারা মারা গেছে, তারা কেউ নাই, খুবই আচ্ছা। বিখ্যাত ব্যক্তি তারা। না তাহলে যদি বিখ্যাত ব্যক্তি তাহলে আমরা নাম শুনতে চাই না, আচ্ছা, একদমই নাম শুনতে ওকে চাই না। ওকে, ঠিক আছে। তো যাই হোক, তারা কেউ হয়তো বা রিলেটেড ছিল সায়েন্সের সাথে, কেউ মানে সাহিত্যের সাথে রিলেটেড ছিল, কেউ অথবা মানে আর্টের সাথে রিলেটেড ছিল। তো তাদের নাম না বললাম, তারা চক্র করতো। আচ্ছা। তো আমার একবার এমন মানে চক্র করার ইচ্ছা হয়েছিল। Oh my God. তো আচ্ছা। চক্র করার কিছু নিয়ম কানুন আছে যেগুলো খুব জটিল, হয়তো বা পরবর্তী কোনো সময় যদি সুযোগ পাই আপনাদের জানাবো। ওকে। এখন না, এখন আমি অন্য একটা কাহিনীতে চলে যাচ্ছি। হুম হুম। তো কাহিনীটা ছিল এরকম, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। হুম হুম। তো ইন্টারমিডিয়েটে আমি ছিলাম হলো একটা সরকারি কলেজে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে সরকারি কলেজগুলোতে যা হয়, ক্লাস খুব কম। হুম। তো গ্রামে বেড়াইতে গেছি, আমার মানে বেড়ানোর জায়গা ছিল আমার গ্রাম, আমার গ্রামটাকে আমি খুব লাইক করি আর কি। আচ্ছা। তো আমার সাথে আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন তিনি, তো তার সাথে যাওয়া। তো গ্রামে গেলে আমি যে জিনিসটা করি বেশিরভাগ সময়, লুঙ্গি পরার অভ্যাসটা করি। আচ্ছা। ওকে। তো সেদিন আমি লুঙ্গি পরে বাজারে ঘুরতেছি ওনার সাথে, উনি বলতেছে রাত্রে 9টা তখন বাজে নাই, সে বলতেছে আসেন আসো তপু ছবি দেখি একটা। আচ্ছা। তো বলছে, বাংলা ছবি দেখবো, তাও হলে, এই হলে দরকার নাই। তো অনেক জোরাজোরি করাতে তো আচ্ছা দেখি, দেখা যাক। তো ছবি দেখাচ্ছে, আমরা দুষ্টমি বেশি করছি। ছবি যখন শেষ হয়েছে তখন প্রায় রাত্রের 12টা 12:30 বেজে গেছে, মানে 3 ঘন্টা ছবি, তারপরে বের হইতে সময় যা হয় আর কি। হুম। তো রাত্রে 12টার সময় যত বড় বাজারই হোক, সেখানে গাড়ি ঘোড়া পাওয়ার কোনো পসিবিলিটি থাকে না স্বাভাবিক। আমরা হাঁটা শুরু করছি, আলো আছে হাতে, টর্চ লাইট আছে, চিন্তা কি। হুম। তো হাঁটতেছি, টর্চ লাইট বলতে গ্যাস লাইটের পিছনে যে টর্চটা থাকে, ছোট্ট একটু আলো ওইটা। তবে আকাশে আলো আছে, যথেষ্ট আলো আছে পথ চলার মতো। আচ্ছা। আর পথ খুব ভালো। তো আমরা হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে দেখলাম ছোট ছোট কিছু মুরগির বাচ্চা রাস্তার মধ্যে দিয়ে ঘুরতেছে। আচ্ছা। তো অনেকগুলা, এবং একটা বড় মুরগিটার রং কালো এবং বাচ্চাগুলোর রঙও কালো, এবং এমন জায়গায় যে সেটা দেখা যাচ্ছে সেখানে আলো আছে, মানে চাঁদের আলো পড়ছে, ওগুলো দেখা যাচ্ছে। এমন না যে অন্ধকারের মধ্যে আমরা অন্য কিছু ভুল করতে পারি, সেরকম মানে ভুল না, হওয়ার সেরকম কোনো হওয়ার chance কোনো নাই। সম্ভাবনা নাই। তো নড়তেছে, দেখতেছি শব্দ করতেছে, মুরগি যেমন শব্দ করে আর কি সেরকম শব্দ করতেছে। তো সেই ভাইয়াটা আমাকে বললো কি, তপু আসো এক কাজ করি, কান্নাকার জানি না তো, ধরে নিয়ে যাই। আচ্ছা। মুরগির বাচ্চা, হ্যাঁ, মুরগির বাচ্চা। মানে কেউ কিছু বলবে না, ধরে নিতে ইচ্ছা করবে। রাতের যে কালো মুরগির বাচ্চা আমি কিন্তু আমার লাইফে দেখি নাই। মুরগির বাচ্চা কালো আমি দেখেছি অবশ্য, কালো মুরগির বাচ্চা হয়। আচ্ছা, তারপরে কি হলো? তো যাই হোক, আমরা দুজন ওগুলা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ধরছি। হুম তো ধরার পরে রাখার তো জায়গা একমাত্র লুঙ্গি ফোল্ড করে ওটার মধ্যেই। হুম। তো ওখানে রাখছি দুজনে, মানে আমরা দুজন যা কাউন্ট করছি যে প্রায় আমরা 15 থেকে 20টার মতো মুরগির বাচ্চা ধরছি। আচ্ছা। তো বড় মুরগিটা আসে মাঝে মাঝে ঠোকর দিতে, ওটারে আবার মানে তারাই দিলে ওটা আবার চলে যাচ্ছে দূরে, আবার আসতেছে, এমন করতেছে। তো আমরা ওগুলা নিয়ে হাঁটা শুরু করছি, বাড়ির পর 10 মিনিটের মতো হেঁটে গেলাম। তো বাড়িতে যখন যা পৌঁছেছি, তো ওনার মানে আমার বড় ভাইটার মা, সে খুবই চিল্লা লাগিয়ে দিছে, এত রাত পর্যন্ত কই ছিল। তো অনেক চিল্লাচিল্লি করার পর তো ওনারে ঠান্ডা করার জন্য বলতেছি যে খালা রাগ করে না, দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি। বলে যখন আমরা লুঙ্গিটা মানে হাত ফোল্ডটা ছেড়ে দিছি, তো উনি আমাদের চেহারার দিকে একবার তাকাইলো, একবার নিচের দিকে তাকাইলো। তো আমরা যখন ওনার সাথে সাথে নিচের দিকে তাকাইলাম, তাকে দেখলাম কিছু মাটির বড় বড় চাকা পড়ে আছে, আর কিছুই নাই। মানে আপনারা নিয়ে আসছিলেন মুরগি, কিন্তু যখন নামালেন তখন দেখলেন যে ভিতরে মাটির বড় বড় চাকা। হ্যাঁ, আর এছাড়া আর কিছু না। তো এই জিনিসটা মানে আমরা দুজন পরে মানে ভয় পাইছি বলবো কিনা জানি না, তবে আমরা দুজন পাগলের মতো হাসছি কতক্ষণ, যে কি নিয়ে আসলাম আর কি হলো। এবং আপনাদের সামনে যে আপনারা যখন মুরগিগুলো দেখছিলেন তখন কি মানে সেগুলো নড়ছিল? আমরা রীতিমতো দৌড়ায় ধরছি। আচ্ছা। বাট যখন দেখলেন তখন দেখলেন যে ভিতরে জাস্ট মাটির তো তলা। পরবর্তীতে শুনছি যে আমাদের গ্রামে যারা ওইখানে আশেপাশে যারা আছে, এটাই তারা আমি বলে জানতে যে চাচ্ছিলাম। গ্রামের মধ্যে বাড়ির উঠোনে, তারপর ক্ষেতের মধ্যে বড় রাস্তায় রাত্রেবেলা যখন মানুষজন থাকে না তেমন একটা, বিশেষ করে আলো থাকে যে রাত্রে, চাঁদ উঠতেছে শুক্লপক্ষ যেটাকে বলে বা পূর্ণিমা, তখন নাকি দেখা যায় এমন মুরগির বাচ্চা দেখা যায়, বড় মুরগি অনেকগুলা বাচ্চা নিয়ে ঘুরতেছে। এবং যারা দেখছে তারা কখনো ওগুলো অন্য কালার বলতে পারে না, সবাই বলছে কালো। আর কালো কেন মনে হয় সেটা আমি অথচ মুরগি কিন্তু খোপে থাকে, এবং সেই মুরগিটা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মানে গ্রামের মানুষরা তুলে ফেলে। আর আমার একটা আমরা ছোটবেলায় পড়েছি, হাঁস মুরগি ঘরে তোলো সন্ধ্যা হলো, এরকম কালো টাইপের। কেন দেখা যায়, এটা আমার একটা ব্যাখ্যা আছে যে চাঁদের আলোতে আমরা জানি সবাই যে কোনো কালার দেখা যায় না,
আচ্ছা, এই জন্য কালো দেখা যায়। হ্যাঁ, হয়তো বা এর জন্য কালো দেখা হয়তো যাচ্ছে। হয়তো ইভেন কি আমার এটা আমার তবে 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 ব্যাপারটা হচ্ছে সাদা হলেও কিন্তু সাদা দেখা যাবে হ্যাঁ চাঁদের আলোতে লালটা খুব না বোঝা গেলেও সেটা একটু কালচে লাল হয়ে যেতে পারে। তবে আমি যতটুকু জানি যে চাঁদের আলোতে কোনো কালার দেখা যায় না। চাঁদের আলোতে মানুষ এবং অন্য সব প্রাণী কালার ব্লাইন্ড হয়ে যায়। Okay. এটা হয়তো বা আপনি জানেন কিনা জানি না। না মানে তবে আমার কাছে এখন বলার পরে আমার মনে হচ্ছে হ্যাঁ হতে পারে। আপনি হয়তো বা চাঁদের আলো ব্যাপারটা তার মানে সামনে চাঁদের আলো 15 ব্যাপারটাই দিন পরে পূর্ণিমা, 15-16 দিন পরে পূর্ণিমা, আপনি খেয়াল করবেন আপনি নিজের গায়ের কালারের মানে যে কালারের শার্টটা বা গেঞ্জিটা পরে আছেন ওটা দেখবেন না। রাইট। তো আমরা যেটা বলবো যে পরবর্তী পূর্ণিমাতে আপনারা সবাই নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন। আপাতত আমরা আজকে শেষ করব, অনেকক্ষণ হলো, এবং আজকে আমাদের একটা বিশেষ দিন। আজকের দিনে আর বেশি এগোনো ঠিক হবে না, কজ আজকে বাংলাদেশের খেলা ছিল